স্নিগ্ধ বিষ লিখেছেন সঞ্জিতা আক্তার মুন্নি। পর্ব ৫৫। বাইরের প্রবল তুফান এখন শান্ত হয়ে গিয়েছে, আর চারিপাশের পৃথিবী ডুবে আছে একদম বন্ধ করা নিস্তব্ধতায়। বৃষ্টিতে সম্পূর্ণ ভেজা রক্তাক্ত নাচাকে পাচাকুলে করে ঘরে নিয়ে আসে তৌসির। নাচার জ্ঞান নেই, তার নিস্তেজ শরীরটা তৌসিরের দুহাতে এলিয়ে আছে সঁপে দেওয়া পাতার মতো। অতি যত্নে তৌসির তার শরীর থেকে ভেজা কাপড়গুলো ছাড়িয়ে নেয়, প্রতিটি ক্ষতস্থানে পরিষ্কার করে দেয়। অনেক কসরত করে সব নোংরা আর রক্তাক্ত কাপড় খুলে তার গায়ে পরিয়ে দেওয়া হয় একটি শুকনো টি শার্ট। তারপর আঙ্গুলে চালিয়ে সযত্নে গুছিয়ে দেওয়া হয় অবিন্যস্ত ভেজা চুলগুলো। তবে ব্যান্ডেজ করার সুবিধার্থে একটু পরে টি শার্টটা খুলে কোমর পর্যন্ত একটি কাঁথা দিয়ে ঢেকে দেয় নাচার শরীর। নাচার ফর্সা চামড়ায় চিবুকের কালশিটে দাগগুলো এখন ক্রমশ গাঢ় রূপ ধারণ করেছে। সেই কালচে দাগগুলোর দিকে তাকাতেই তৌসিরের বুকের ভেতরটা মুচড়ে ওঠে। মনে হয় চাবুকের প্রতিটি আঘাত তার নিচের পিঠেই পড়েছে। নাচা এখনো জ্ঞানহীন, তার দগ্ধ আর ক্ষত বিক্ষত চামড়ায় আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে তৌসিরের গলা চিরে বেরিয়ে আসে এক বুক হাহাকার। আমার যতটুকু সুখ ছিল তা আজ শেষ হয়ে যাচ্ছে। তুই গাদ্দারি না করলেও পারতি। আমি এসবের কিছুই চাইনি, কিন্তু আমার হাতে আর কোনো উপায় নেই। তৌসিরের হাত ধীর গতিতে নেমে আসে নাছার তলপেটে। নাছার গর্ভে বেড়ে ওঠা সন্তানের কথা সত্যিই কিনা, এই সন্দেহ মনের কোণে বিষাক্ত কাটার মতো বিঁধতে থাকে। তবুও এক অজানা মোহ এসে ভর করে তৌসিরের ওপরে। সে আলতো করে কান পাতে নাচার পেটে। অনুশোচনা আর যন্ত্রণায় তার ভেতরটা এখন ছটফট করেছে। বুকটা পুরো ছাই হয়ে যাচ্ছে ওর। নিজের সন্তানের অস্তিত্বর কথা এমন এক ভয়াবহ রক্তাক্ত পরিস্থিতিতে জানতে হবে, তা তৌসির কল্পনাও করতে পারেনি কখনো। নাচার পেটে মাথা রেখে সে স্তব্ধ হয়ে শুয়ে থাকে। চারিপাশের চেনা পৃথিবীটা বড় অচেনা আর অন্ধকার থেকে এখন তার নিজের শরীরটাও বেশ ক্ষতবিক্ষত, তবে আত্মার রক্তক্ষরণ যেন তার চেয়েও বহুগুণ বেশি। একেবারের জন্য হলেও তার মনে হচ্ছে এখনও এই বিভৎসত্ব হতে দেওয়া কোনোভাবেই উচিত না। নিশ্চল হয়ে শুয়ে থাকা তৌসিরের চোখের কোণে থেকে এক ফোঁটা তপ্ত জল গড়িয়ে পড়ে নাছার নাভিতে। মারিয়মের মৃত্যুর পর দীর্ঘ 22টি বছর পেরিয়ে আজ প্রথমবার তৌসিরের চোখ দিয়ে পানি ঝরে। ঠিক এমন গোড়লাকা মুহূর্তেই দরজার কড়া নাড়ার শব্দ শোনা যায়। বাহিরে বেবিচান আর একজন মহিলা ডক্টর দাঁড়িয়ে আছেন। তৌসিরের শরীরটা বিছানা ছেড়ে উঠতে চায় না, তবুও নিজেকে এক প্রকার জোর করে টেনে তুলে আনে সে। ভারী ভাঙা গলায় আওয়াজ দেয়, আসছি। ডাক্তারকে শরীরের ক্ষতগুলো দেখতে বলে। তাই নতুন করে কোনো কাপড় না পরিয়ে কাঁথাটা গলা অব্দি সযত্নে টেনে দিয়ে দরজাটার দিকে এগিয়ে যায় সে। কিছুক্ষণ পর ডক্টর চলে যান। তৌসির এবার নাচার শিউরে এসে পাথরের মতো বসে থাকে। ডক্টর জানিয়ে গেছে নাচা 3 সপ্তাহের অন্তঃসত্ত্বা, কিন্তু অতিরিক্ত মানসিক ও শারীরিক ধকলের কারণে ওর অবস্থা এখন সুতোর ওপরে ঝুলছে। দ্রুত হাসপাতালে স্থানান্তর করে নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে তাকে। ডাক্তার কড়া নির্দেশ দিয়েছে, নাচাকে এখন সম্পূর্ণ শান্ত রাখা প্রয়োজন। অতিরিক্ত ছোটাছুটি, দুশ্চিন্তা বা সামান্যতম মানসিক চাপও এই মুহূর্তে গর্ভপাতের কারণ হতে পারে। তারই মধ্যে তার শরীরে ব্যান্ডেজ করা হয়েছে, তবে এখনও জ্ঞান ফেরেনি। তুলসীর পলকহীন দৃষ্টিতে তাকিয়ে থাকে নাচার মুখের দিকে। নাচার শুভ্র লালচে গালগুলোতে এখন নিমচে কালছিটে ঠোঁটের কোণে কাটা ফেটে রক্ত জমাট বেঁধে আছে। পুরো চেহারাটা এখন এক বিধ্বস্ত হাহাকারের ছাপ। আরও কিছুক্ষণ এই নিস্তব্ধতায় ডুবে থাকার পর তৌসির ধীরে ও ভারী পায়ে ঘর থেকে বেরিয়ে আসে। দাদা চান তলব করেছেন তাকে। বাহিরে বেরিয়ে সাথে এসে সোফায় ধপ করে বসে পড়ে সে। ক্লান্তিতে শরীর ভেঙে আসছে, মুখটা ফ্যাকাশে দেখাচ্ছে। ইয়াদার ওয়াসেম নিঃশব্দে এসে বসে আছে তার দুপাশে। বিবিচান তৌসিরের দিকে তীক্ষ্ণ হিসাবে দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করেন, এখন কি করবে? তৌসির এক দীর্ঘশ্বাস ছাড়ে, শূন্য দৃষ্টিতে তাকিয়ে বলে, কি আর করব? কি আর বা করার আছে? তোমার মনে হয় ও এই বাচ্চা রাখবে? বিবিচানের ঠোঁটের কোণে ফুটে ওঠে এক কুটিল শয়তানি হাসি। চিবিয়ে চিবিয়ে তিনি বলেন, ও রাখবে না, তবে আমরা ওকে দিয়ে রাখাবো। তোর বংশধর এখন খুব প্রয়োজন। তৌসিরের কপালের গভীর ভাঁজ ফুটে। ভ্রু কুচকে সে জিজ্ঞেস করে, কেমনে? বিবিচান এবার পাশ ফিরে তাকাই দাদাজানের দিকে। দাদাজান তৌসিরের চোখে চোখ রেখে এক ক্রূর পৈশাচিকে হাসি হেসে বলে, শোন তাইলে। দাদাজানের ভয়ঙ্কর পরিকল্পনা শোনার জন্য তৌসিরের কৌতূহল নিয়ে সামনের দিকে ঝুঁকে আসে। এদিকে নাচার জ্ঞান ফিরেছে। জ্ঞান ফিরতেই নাচার গোটা স্নায়ুতন্ত্র জুড়ে সাপের তীব্র বিষ স্থাপানোর মতো ছড়িয়ে পড়ে। প্রতিটি ধমনীতে অসহ্য এক জ্বালা। মনে হচ্ছে ওর কেউ এক শিরায় শিরায় গলিত সীসা ঢেলে দিয়েছে। যন্ত্রণার শরীরটা কুকড়ে যায়। অসার হাত পা থরথর করে কাঁপতে থাকে। গায়ে তৌসিরে পরিয়ে দেওয়া ঢিলে চোলা একটা বার্সোনালার টি শার্ট আর ট্রাউজার, কিন্তু এই শারীরিক যন্ত্রণাও তার কাছে তুচ্ছ হয়ে যায় যখন স্মৃতির আঘাত এসে আছড়ে পড়ে বুকের ঠিক মাঝখানে। গোড় কাটতেই মাস্টার চাচ্চুর সেই রক্তাক্ত ক্ষত বিক্ষত মুখটা মস্তিষ্কের পর্দায় বিদ্যুৎ চমকের মতো ভেসে ওঠে। লুটিয়ে পড়ে দেহ, রক্তে ভেজা সাদা শার্ট, কাটা গলা, নিথর দু চোখ, সবকিছু একসঙ্গে ঝাপসা মেরে আছে। আর এক মুহূর্ত বিছানায় স্থির থাকতে পারে না
নাছা অবশ্য ক্লান্ত শরীরটা টেনে হিচড়ে সে টেলে টেলে উঠে দাঁড়ায়। বিছানায় পড়ে থাকা অন্যটা কোনো মতো গায়ে জড়িয়ে খাঁচায় বন্দি থাকা আহত ক্ষিপ্ত পাখির মতো ছুটে বেরিয়ে যায় ঘর থেকে। তার গন্তব্য একটাই, নিজের বাড়ি, এক্ষুনি সে বাড়ি যাবে। কিন্তু নিচে নেমে সদর দরজা পর্যন্ত পৌঁছানোর আগেই তৌসিরের মা আর চাচি পথ আটকে দাঁড়ান। দুদিক থেকে জাপটে ধরে কাতর গলায় বোঝানোর চেষ্টা করে, তুমি প্রেগনেন্ট না নাছা, এভাবে দৌড়াদৌড়ি করলে তো বাচ্চার ক্ষতি হয়ে যাবে। বাচ্চা শব্দটা নাচার ভেতরে জ্বালা দাও দাও করে আগুনে ঘি ঢেলে দেয়। তার চোখের কাছে সবুজ মরিতে হিংস্রতা খেলে যায়। তাদের আঁকড়ে ধরা হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিতে তীব্র আক্রোশে চটপট করতে করতে সে চিৎকার করে ওঠে, যাক মারা, এই পাপ, মরে গেলে আমার কিছু যায় আসে না। আমার বড় সন্তান তুমুল মানুষটাই যখন দুনিয়াতে আর নেই, তখন এই জানোয়ারের সন্তান বাঁচবে কেন? এই আমার পেটেই ধ্বংস হোক, ছাড়ুন আমাকে, আমাকে আমার বাড়ি যেতে দিন। নিস্তলায় এসেছিল রুদ্র, সে গিয়ে তৌসিরদের বলে। নাছার এই উন্মাদনার কথা, এই খবর পেয়ে সিঁড়ি ভেঙে ঝড়ের গতিতে নেমে আসে তৌসির। করিডোরে পা রাখতেই তার কানে আঁচড়ে পড়ে নাছার বুক ফাটা আর্তনাদ। ডুকরে কাঁদতে কাঁদতে নাছা বলেছে, আম্মা, আমার ছাড়ুন, আমার মাস্টার চাচুর লাশটা আমার শেষবারের মতো দেখতে হবে। আমাকে এই পেটের সন্তানকে মারতে হবে, আমাকে আটকাবেন না। বলতে বলতে হু হু করে কেঁদে ওঠে নাছা। শোক আর ক্ষোভে অন্ধ হয়ে সে নিজের পেটে পাগলের মতো কিলঘুষি মারতে শুরু করে। সে মনে করে এই কোমল উদরে লুকিয়ে থাকা ছোট্ট প্রাণটাই তার সমস্ত যন্ত্রণার কারণ। বাড়ির সবাই আতঙ্কিত হয়ে তাকে আটকাতে ছুটে আসে। এক পর্যায়ে নাছা তাদের ভিড় ঠেলে সদর দরজার দিকে এগোতে সক্ষম হয়, কিন্তু আফসোস, একটু এগোতে চাইলে তৌসিরের সুঠাম পুরুষালী বাহু ধরে শক্তভাবে বন্দী হয়ে যায় সে। তৌসির এসে তাকে জাপটে জড়িয়ে ধরে পেছন থেকে। এতে নাচা ছটফট করতে করতে কাটাতে থাকে, আমাকে যেতে দিন, আমার মাস্টার চাচ্চু দেখতে দিন তৌসির, ছাড়ুন আমায়। তৌসির তাকে নিজের থেকে ঘুরিয়ে দুই কাঁধে শক্ত করে চেপে ধরে সজোরে এক ঝাটকায় চাপা কণ্ঠে গর্জে ওঠে, তুই একা না, এখন তোর পেটে আমাদের সন্তান, তোর এই পাগলামিতে ওর ক্ষতি হয়ে যাবে। কথাটা শেষ হওয়ার আগে তৌসিরের গালে সপাটে একটা চড় বসিয়ে দেয় নাছা। এর আগে থরথর করে কাঁপতে কাঁপতে সে চিৎকার করে ওঠে, এই সন্তান আমার না, ও আমার পেটে হলেও এই সন্তান আমার না, আমি ওকে পৃথিবীর আলো দেখতে দেব না। তুই আমার সন্তানের মতো চাচাকে মেরে ফেলেছিস আর ভাবছিস তোর সন্তানের সুরক্ষা আমি দেব? আমি কি কিটকে দুনিয়াতে আসতে দেব না? ছাড় আমায়। নাছার মুখে নিজের অনাগত সন্তানকে হত্যার এমন নির্মম ঘোষণা শুনে চারিপাশে নিস্তব্ধ হয়ে যায়। বাড়ির সবাই তখন তা শুনে স্তব্ধ হয়। মায়ের মুখে সন্তানের এমন মৃত্যু কামনা দেখে সবাই থম মেরে গেছেন। এই থমথমে নিস্তব্ধতার মাঝে বিবিচানের গম্ভীর কর্তৃত্বপূর্ণ কণ্ঠস্বরে তৌসিরকে বলে, ওকে নিয়ে যা তৌসির। তৌসিরের গ্রাস থেকে নিজেকে ছাড়ানোর আপ্রাণ লড়াই চালিয়ে নাছা প্রলাপ বকতে থাকে, আমি যাব না, আমাকে বাড়ি যেতে হবে, আপাকে গিয়ে বলতে হবে তোরা আমার চাচুকে মেরে ফেলেছিস। তৌসির শিকদার, ওরা তোকে ধরে নিয়ে গেল, তোকে মারলো না কেন? তুই মরিস না কেন? তুই মরে গেলে আমার জন্য অনেক ভালো হতো। তুই মারা যা, নয়তো আমি তোকে কুপিয়ে মেরে ফেলবো। তোর এই ব্যবসা ব্যবসা বিবিচান, আর তুই তোর সবকটা মর। এত পাপ করিস, তাও তোদের উপরে আল্লাহর গজব পড়ে না কেন? মানসিক ভারসাম্য প্রায় হারিয়ে ফেলা নাছার যা মন চায় তা বকতে থাকে। তাকে আর একটা শব্দ উচ্চারণের সুযোগ না দিয়ে তৌসির তাকে পাছাকুলো করে তুলে নেয়। যাওয়ার সময় বিবি জানের দিকে এক পলক তাকিয়ে চোখের ইশারায় কিছু একটা বুঝিয়ে সোজা হাঁটা ধরে নিজেদের ঘরের দিকে গড়ে এনে নাচাকে বিছানায় বসিয়ে দেয় তৌসির। নাচা স্প্রিংয়ের মতো ছটপটিয়ে উঠতে চাইলেই তৌসির তাকে শক্ত করে চেপে ধরে আটকিয়ে নাচার সামনে মেঝেতে হাঁটু করে বসে পড়ে, মাথা নিচু, দুপাশে প্রসারিত, একজন সর্বোচ্চ অসহায় ভিক্ষুকের মতো করুণ গলায় বলে, আমার সাথে সংসার করা লাগবে না নাচা তোর। আমি জানি তুই আমায় কখনোই আর আপন করবি না, কিন্তু এই মুহূর্তে আমি তোর কাছে আমার সন্তানের জন্য ভিক্ষা চাচ্ছি। দিবি আমার সন্তানের জান ভিক্ষা আমায়? একটু দয়া করবি এই হতভাগাকে? নাচার চোখের পানি ততক্ষণে শুকিয়ে কাঠ হয়ে গেছে। সেখানে এখন শুধু জমাট বাঁধা শূন্যতা আর একরাশ তীব্র ঘৃণা। তার ভেতরটা এখন অগ্নিপাতের মতো জ্বলে পুড়ে যাওয়া এক ধূসর জনপদ। তৌসিরের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে শীতল গলায় সে প্রশ্ন ছুড়ে দেয়, আপনি দয়া করেছিলেন আমায়, আমার মাস্টার চাচুর প্রাণ ভিক্ষা দিয়েছিলেন? নাচার কালচে সবুজ রঙের চোখের দিকে দৃষ্টিতে তাকিয়ে তৌসির অবচলিত কণ্ঠে জবাব দেয়, ওরে তোর গাদ্দারি প্রাপ্য ছিল, ওখানে আমার কথা বলা জায়েজ ছিল না। কথাটা শোনা মাত্রই নাচার কপালের রগ ফুলে ওঠে, নীলসে শিরাগুলো মনে হয় এক্ষুনি ছিঁড়ে যাবে। বুকের ভেতরে ডুকরে উঠে হাহাকারটা প্রাণপণে চেপে রেখে সে ক্ষিপ্ত গলায় হিসিস করে বলে ওঠে, আমি বলিনি, আমি কোনো কাটতারি করিনি। আমি তো এই সন্তান আর আপনাকে নিয়ে একটা সুন্দর সংসারের স্বপ্ন দেখেছিলাম। এই বাইরে কারো সাথে আমার কোনো লেনদেন ছিল না। আমাকে আর
কারোর সাথে আমার কোনো লেনদেন ছিল না। আমাকে আর একটাবার বিশ্বাস করলে কি হতো তৌসির শিকদার? আরেকটাবার পারা যেত না আমার জন্য নাকি? আপনার কাছে সব মাপ। তাহলে বিনা অপরাধে আমার সামনে আমার সন্তানের হত্যার এই শাস্তি কেন দিলেন? আপনি আমার সন্তান সমান চাচ্চুকে বাঁচতে দেননি। আমিও আপনার সন্তানকে আমার পেটে ঠাঁই দেব না। ব্যাস, কথা শেষ। আমার না আর কোনোদিন হ্যাঁ হবে না। নাচার কথাগুলো তৌসিরের বুকের ভেতরে একটা গভীর ক্ষত তৈরি করেছে। সে একদৃষ্টিতে তাকিয়ে থাকে নাচার দিকে। সেই দৃষ্টিতে আছে এখন এক অসহায় পুরুষের ভেঙে পড়া অস্তিত্ব। তৌসির আর স্থির থাকতে পারে না। সে হাঁটু গেড়ে বসা অবস্থায় আরও একটু এগিয়ে যায় নাঝার পায়ের কাছে। কাঁপা কাঁপা হাতে নাঝার দুটো হাত নিচের শক্ত মুঠোয় তুলে নিয়ে ভেঙে পড়ে মিনতির ভরে। তুই যা চাইবে আমি তাই করুম। আমার মরণ তো তোর জীবনের সবচেয়ে বড় কাম্য। তাহলে আমি মইরা যাবো, তারপরও তুই আমার নিষ্পাপ বাচ্চাটাইরে একটু তোর পেটে ঠাঁই দে না। দয়া কর, এতটুকু আমারে। আমার পাপের শাস্তি দিস না, আমার নিষ্পাপ অস্তিত্বটারে। আমার সন্তানের জানটা আমারে ভিক্ষা দে নাঝা। দিবি এই হতভাগারে ভিক্ষা? আমার সন্তানের জানটা ভিক্ষা দে আমারে। আর নিঃস্ব করিস না নাছা আমায়। আর নিতে পারুম না, সহ্য করার ক্ষমতা ফুয়ারা গেছে আমার। নাচা এসব শুনে নিজের হাত ছাড়ানোর কোনো চেষ্টা করে না, কারণ হাত ছাড়ানোর জন্য যে শক্তির প্রয়োজন তার ভেতরে অবশিষ্ট নেই। সে এখন সম্পূর্ণ পাথর হয়ে গেছে, এমন এক পাথর যার বুকে আঘাত করলেও আর কোনো শব্দ উঠবে না বা কোনো প্রতিধ্বনি তো ফিরবে না। তার চোখের পাতাও কাঁপে না। পাথরের মতো নিঠোর কণ্ঠে নাছা বলে ওঠে, তাহলে আমার মাস্টার চাচার প্রাণ ফিরিয়ে দিন। আমিও আপনার সন্তানকে আমার গর্ভে ঠাঁই দিই। কথাটা শুনে কিছুক্ষণ তৌসির নাছার মুখের দিকে তাকিয়ে থাকে। নাছার মুখে এখন আর কোনো আবেগ, ক্রোধ বা অভিযোগ নেই। সেখান থেকে শুধু এক ভয়ঙ্কর শূন্যতা, যা কোনো অভিশাপের চেয়েও ভয়ঙ্কর। তৌসিরের ঠোঁট কাঁপতে শুরু করে অনেক কষ্টে। প্রায় শ্বাস বন্ধ করে সে উচ্চারণ করে, এটা সম্ভব না। নাছার ঠোঁটের কোণে ফুটে ওঠে এক টুকরো হাসি, তাচ্ছিল্য, বিদ্রুপ আর ভাঙনের সেই হাসিতে কোনো উষ্ণতা নেই। সে বলে ওঠে, তাহলে এই সন্তানেরও বাঁচা অসম্ভব। আপনার মতো পশুর সন্তান আমি জন্ম দিব না, অবশ্যই না। আমি জন্ম দিব, তারপর বড় হবে। বড় হয়ে আপনার মতো পশু তৈরি হবে। আপনার মতো কত মায়ের বুক খালি করবে। মায়েরা আমার মতো সন্তানকে হারিয়ে হাহাকার করবে। আর এই পেটের সন্তান আপনার মতো পশুরূপ নিয়ে তা দেখবে না। আমি আর পাপ বাড়াতে দেব না। আমার সবচেয়ে বড় ভুল, আমি আপনার ভালোবাসাতে চেষ্টা করতেছিলাম। আপনার সাথে সংসার করার স্বপ্ন দেখেছিলাম। বিছানায় আপনার সুখের জন্য কাতরানোর মতো যন্ত্রণা নিয়েও আপনাকে সায় দিতাম। আপনার জন্য নিজের বাপ চাচার বিরুদ্ধে গিয়েছিলাম। আপনার জন্য নিজের বিলাসবহুল জীবন ছেড়ে এই সংসারে থাকার স্বপ্ন দেখতাম। আপনার জন্য নিজের প্রথম ভালোবাসাকে বলার চেষ্টা করতাম। আপনার জন্য তাহাজ্জুদে মোনাজাতে বসে আপনার ভালো চাইতাম। আপনার জন্য নিজের রাগ জেদ ছেড়ে দিতাম। আপনার হাসি মুখ দেখলে নিজেও হাসতাম। আপনি এত খারাপ হওয়ার পরেও আপনাকে আদর্শ স্বামী হিসেবে দেখতাম। কথাগুলো বলতে বলতে নাছার গলা ধরে এসে চোখেও ভেজে না, কারণ কান্নার জন্য সে অশ্রুর প্রয়োজন। তা আর অনেক আগে শুকিয়ে গিয়েছে। সে পাথরের মতো বলতে থাকে, আর এই এত কিছু আমার অপরাধ ছিল যে অপরাধের মাসুল দিতে গিয়ে নিজেও রক্তাক্ত হলাম। সাথে নিজের সন্তানের মতো চাচার রক্ত দিয়ে গোসল করলাম। সব আমার ভুল, সব আমার ভুল। আর এর প্রায়শ্চিত্ত আমিও করব। প্রথমে এই সন্তানকে মারবো, তারপর নিজে মরবো। ব্যাস, সব শেষ। তারপর হঠাৎ নাচার কণ্ঠে ফিরে আসে সেই বিদ্রুপ আর তীব্র বিষাক্ত হাসিও তাচ্ছিল্য করে বলে, আপনি সন্তানের জন্য এত বেপরোয়া হচ্ছেন কেন? মাগিবাজ আপনি। মাগিদের অন্য মানুষের বিছানায় পাঠাতে পারেন, আর নিজের বিছানায় আনতে পারেন না। এতদিন আনেন নাই, এখন আনবেন। এক একজনের থেকে এক একটা সন্তান নেবেন, সমস্যা কি? নাচার এই কথাগুলো বুলেটের মতো ছিটকে এসে বিঁধে তৌসিরের বুকে। তার কাছে প্রতিটা শব্দ একটা একটা ক্ষত, প্রতিটা বাক্য একটা মৃত্যুর মতো মনে হয়। তার বুক কাঁপা লাগতে শুরু করে। মনে হচ্ছে তার ভিতরে সবকিছু নেই, কিছুই নেই। সবকিছু খালি, সবকিছু শূন্য। সে আর কোনো কথা বলতে পারে না। কি বলবে সে? কোন যুক্তিতে নিজেকে আড়াল করবে? কোন মিথ্যা দিয়ে সে নিজেকে সত্যকে ঢাকবে? ধীরে ধীরে সে নাচার হাত ছেড়ে দেয়। হাতটা প্রাণহীন বস্তুর মতো ঝুলে পড়ে নাচার পাশে। তৌসির মাটিতে বসে পড়ে। না, ঠিক বসা নয়। মনে হয় কোনো অদৃশ্য ভার তাকে মাটির সাথে মিশিয়ে দেয়। সে অবচেতন, অসাড় হয়ে পড়ে। এমনকি তার নিঃশ্বাসটুকুও মনে হয় তার নিজের নয়। তৌসির মাথা নিচু করে বসে থাকে। কি হলো তার সংসারে? হায়, আজ কি দশা হলো তার সংসারে? এ কেমন দশা?